নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক পরিবেশে ঘেরা এক আশ্রমে। এই আশ্রমের পরিবেশ এতটাই শান্ত, নিরিবিলি, এত মনোমুগ্ধকর, এই আশ্রমে একবার আসলে আপনাদের বারবার আসতে ইচ্ছা করবে। আজকে আমি চলে এসেছি অশোকনগর দৌলতপুরে অবস্থিত শ্রী ১০৮ ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রমে। আপনারা এই আশ্রমে কিভাবে এসে পৌঁছাবেন, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, ভক্ত নিবাসের কী ব্যবস্থা আছে, এই সকল খুঁটিনাটি তথ্য রয়েছে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের আমার গন্তব্যস্থল অশোকনগর। আপনারা শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল, হাবড়া লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারেন অশোকনগর স্টেশনে। আর যারা বনগাঁর দিক থেকে আসবেন, বনগাঁ থেকে শিয়ালদা লোকাল, মাঝেরহাট লোকাল বা বারাসাত লোকাল ধরে পৌঁছে যেতে পারেন অশোকনগর স্টেশনে। চলে এসেছি অশোকনগর রোড স্টেশনে। আমি আছি এখন অশোকনগর রোড স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। এই ১ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই বাইরে বেরোতে হবে। তো চলুন স্টেশন থেকে বেরিয়ে আজকের গন্তব্যস্থল পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় আমরা দেখে নিই। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে বাজারের মাঝখান দিয়ে, এই রাস্তা ধরে ১ মিনিট হাঁটলেই আপনারা সামনেই পাবেন যশোর রোড। এই হচ্ছে যশোর রোড। আপনারা বাঁ দিকেই যান বা ডান দিকেই যান, দুদিকেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন। রাস্তার ওপারে গিয়েই সামনেই দেখুন এই যে অটো দাঁড়িয়ে আছে, এইখান থেকে অটোয় উঠে আপনাদের যেতে হবে কচুয়া মোড়। চলে এসেছি কচুয়া মোড়। অশোকনগর থেকে অটোয় করে কচুয়া মোড় অবধি আসতে সময় লাগলো ১০ মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি ১২ টাকা করে। এই হচ্ছে কচুয়া মোড়। এইবারে রাস্তা পার করে ওপারটায় যেতে হবে। ওপারে রয়েছে অটো টোটোর স্ট্যান্ড। এইখান থেকে আপনারা ভ্যান, অটো, টোটো তিনটেই পেয়ে যাবেন। যে কোনো একটা যানবাহনে উঠে আপনাদের বলতে হবে দৌলতপুর কাঠিয়া বাবা আশ্রম যাব। চলে এসেছি আশ্রমের একদম গেটের সামনে। কচুয়া মোড় থেকে টোটোয় করে এই আশ্রম পর্যন্ত আসতে সময় লাগলো ১০ মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি ১৫ টাকা করে। এই হচ্ছে আশ্রমের তোরণ। এই তোরণ পার করে এই যে সোজা ঢালাই রাস্তা চলে গেছে, এই ঢালাই রাস্তা ধরে ২ মিনিট মতন হাঁটলেই আজকের গন্তব্যস্থল শ্রী শ্রী ১০৮ স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম। চলে এসেছি আশ্রমের মূল প্রবেশদ্বারের সামনে। এই যে সামনেই দেখছেন একটা নাট মন্দিরের মতন, ওপরে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী ১০৮ স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম, দৌলতপুর, সেনডাঙ্গা, উত্তর ২৪ পরগনা। প্রতিষ্ঠা দিবস ১২ই ফাল্গুন ১৪০৫ সাল। প্রবেশদ্বারের বাঁ দিকেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটি দাতব্য চিকিৎসালয়, কাঠিয়া বাবা দাতব্য চিকিৎসালয়। এখানে প্রতি বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চক্ষু পরীক্ষা করা হয়। চলুন এবারে আশ্রমের দিকে যাওয়া যাক। এই যে নাট মন্দির দেখছেন, এটাকে আপনারা প্রবেশদ্বারের তোরণও বলতে পারেন। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। তবে এই প্রবেশদ্বারটি কিন্তু সকালের দিকে বন্ধ থাকে, এইটি খোলা হয় বিকেল ৪টের সময়।
সকালের দিকে আশ্রমে প্রবেশ করার জন্য আরেকটি ছোট গেট রয়েছে। এই যে দেখছেন মাটির রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে কিছুটা গিয়েই সেই গেটটি। আশ্রমে তো আমরা প্রবেশ করবই, তার আগে দেখুন আশ্রমের মূল প্রবেশদ্বারের সামনেই রয়েছে এই বিশাল বড় একটা জলাশয়। আর এখানে দেখুন রয়েছে বাঁধানো ঘাট। কি অপূর্ব সুন্দর জায়গাটা দেখুন। চলুন এইবারে আশ্রমে যাওয়া যাক। এই যে আশ্রমের পাশ দিয়েই দেখুন এই মাটির রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে একটু এগোলেই আরও একটি গেট রয়েছে। এই যে দেখুন এখানে আরও একটি গেট রয়েছে। সকালের দিকে আশ্রমে আসলে এই গেটটি দিয়েই আশ্রমে প্রবেশ করতে হয়। আশ্রমে প্রবেশ করে আমি তো অবাক। আশ্রম পরিসর অত্যন্ত বিশাল আর মনোরম মনোমুগ্ধকর পরিবেশ। শান্তিতে ভরপুর এই আশ্রম। বিশাল এই আশ্রম ক্ষেত্রে প্রকৃতির অপার সৌন্দর্য ছড়িয়ে আছে। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির। মন্দিরের দেখুন 3টি চূড়া রয়েছে, 3টি গর্ভগৃহ, তাই 3টি চূড়া। এইটি হচ্ছে মন্দিরের পিছন দিকটা। মন্দিরের ঠিক পেছন দিকেই দেখুন এখানে রয়েছে একটা বড় যজ্ঞমঞ্চ, আর যজ্ঞমঞ্চের ঠিক মাঝখানেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড। চলুন আমরা মূল মন্দিরে প্রবেশ করে আগে ভগবানের দর্শন করে নিই। মূল মন্দিরে প্রবেশ করে সামনেই এই বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের সামনের দিকে দেখুন 3টি প্রবেশপথ রয়েছে। এছাড়াও নাট মন্দিরের 2 সাইড দিয়ে আরও 2টি করে 4টি প্রবেশপথ রয়েছে। নাট মন্দিরের ওপরের দিকের দেওয়ালে দেখুন সারি দিয়ে রাখা রয়েছে গুরু পরম্পরার চিত্রপট। এছাড়াও রয়েছে শ্রীকৃষ্ণ, নারায়ণ, গোপাল, নারদ মুনির চিত্রপট। নাট মন্দিরের এক পাশে দেখুন রয়েছে একটি বড় কাঠের সিংহাসন, আর এই সিংহাসনের ওপরে রয়েছে একটি চিত্রপট। ইনি হলেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী 108 স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ। মূল মন্দিরের 3টি গর্ভগৃহ। 3টি গর্ভগৃহের মাঝখানের গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনে বিরাজ করছেন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর বিহারীজিউ। আমরা যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে শ্রীকৃষ্ণের গাত্র শ্যামবর্ণ ও শ্রী রাধিকার গাত্র গৌরবর্ণের দেখি, কিন্তু এই মন্দিরে দেখুন শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ হালকা নীল আর শ্রী রাধিকার গাত্রবর্ণ সাদা। শ্রী রাধা শ্যামসুন্দর বিহারীজিউয়ের এই যুগল বিগ্রহের মোহময় রূপ আপনার মন মোহিত করে দেবে। নিচের দিকে দেখুন রয়েছে আরও একটি রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। এছাড়াও রয়েছে নারায়ণশিলা, গোপালের বিগ্রহ, রয়েছে গরুড়দেব ও বজরংবলীর বিগ্রহ। রাধা শ্যামসুন্দর বিহারীজিউয়ের গর্ভগৃহের ডান দিকের গর্ভগৃহে বিরাজ করছেন নারায়ণ। এই গর্ভগৃহে উঁচু বেদির ওপরে মাঝখানে বিরাজ করছেন শ্রী নারায়ণ। এখানে দেখুন শঙ্খ চক্র গদাপদ্মধারী শ্রী নারায়ণের একটি বিগ্রহ রয়েছে। নারায়ণের বিগ্রহের ডান দিকে রয়েছে গুরু পরম্পরার বিগ্রহ, আর নারায়ণের বিগ্রহের বাঁ দিকে রয়েছে নারদ মুনির একটি বিগ্রহ। আর সামনে নিচের দিকে রয়েছে নিমবাগ ভগবানের বিগ্রহ।
রাধা শ্যামসুন্দরজিউর গর্ভগৃহের বাঁদিকের গর্ভগৃহে রয়েছে 3 পুরুষ গুরুদেবের চিত্রপট। মাঝখানে যে চিত্রপটটি রয়েছে ইনি হচ্ছেন ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। ডান দিকে যিনি রয়েছেন উনি হচ্ছেন সন্ত দাস কাঠিয়া বাবা, আর বাঁ দিকে রয়েছেন রামদাস কাঠিয়া বাবা। গর্ভগৃহের সকল ভগবান ও গুরুদেবদের দর্শন করে বাইরে চলে আসলাম। এইটা দেখুন নাট মন্দিরের সামনে দিকটা। মন্দির পরিক্রমা করার জন্য মন্দিরের চারিদিক দিয়ে দেখুন এরকম ঘোরানো বারান্দা রয়েছে, যেখান থেকে আপনারা মন্দির পরিক্রমা করতে পারেন। মূল মন্দিরের পেছন দিকেই দেখুন রয়েছে সন্ত নিবাস। একতলা বিশাল বড় বিল্ডিং রয়েছে, পরপর একদম সারি দিয়ে ঘর রয়েছে দেখুন। এই রুমগুলোতে এই আশ্রমের যে সাধু সন্তরা রয়েছেন ওনারা থাকেন। পরপর লাইন দিয়ে এরকম ঘর রয়েছে, আর সামনে দিয়ে বড় খোলা টানাই বারান্দা রয়েছে দেখুন। আর এই বিল্ডিংয়েরই একদম লাস্টের দিকে দেখুন রয়েছে এই আশ্রমের রন্ধনশালা। ভগবানকে নিত্যদিন যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ কিন্তু এখানেই রন্ধন হয়। এখানে দেখুন এখন ভোগ প্রস্তুতির কাজ চলছে। আর এই হচ্ছে ভোগ রন্ধনশালা। ভগবানের নিত্যদিনকার ভোগ এইখানেই রন্ধন করা হয়। এই সন্ত নিবাসের এই সাইডে দেখুন একটা রাস্তা চলে গেছে, এদিকটায় হচ্ছে ভক্ত নিবাস। সারা আশ্রম প্রাঙ্গণ জুড়ে দেখুন কত রকমের গাছ রয়েছে, ছোট বড় প্রচুর গাছ রয়েছে। বিভিন্ন রকমের ফুলের গাছ, পাতাবাহার গাছ, ফলের গাছ, প্রচুর গাছপালায় ভরা। আর চারিদিকে আশ্রম ঘুরে দেখার জন্য এরকম বাঁধানো রাস্তা রয়েছে ঢালাই করা। এই হচ্ছে ভক্ত নিবাস। ভক্ত নিবাসেও দেখুন খুব বেশি ঘর নেই, 4-5টা ঘর রয়েছে, আর সামনেই রয়েছে খোলা বারান্দা। চলুন একটা ঘর আপনাদের দেখাই। এই যে দেখুন, ঘরগুলো কিন্তু মোটামুটি থাকার মতন, খুব একটা বেশি বড় নয়। একটা চৌকি রয়েছে, লাইট ফ্যানের ব্যবস্থা রয়েছে, আর এই একটা জানলা রয়েছে দেখুন। জানালা দিয়ে বাইরের দিকে তাকালে দিগন্ত জুড়ে দেখতে পাবেন শুধু সবুজের সমারোহ। পরপর দেখুন এরকম লাইন দিয়ে রুম রয়েছে, মোট 4 থেকে 5টা রুম রয়েছে। তবে রুমগুলোর সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। তবে আপনাদের বাইরে বেরোতে হবে না, সামনের এই বারান্দা দিয়ে সোজা রুমগুলোর একদম লাস্টের দিকেই রয়েছে সর্বসাধারণের জন্য এই শৌচালয়। এখানে দেখুন 2টো শৌচালয় রয়েছে, একটির মধ্যে কোমোটের ব্যবস্থা রয়েছে, আর একটিতে রয়েছে বাংলা প্যান। ভক্তনিবাসের সামনে দাঁড়িয়ে সামনের এই মন্দিরের দৃশ্যটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আশ্রম প্রাঙ্গণের মূল মন্দিরে আমরা তো ভগবানকে দর্শন করেছি। এই আশ্রম প্রাঙ্গণে রয়েছে আরও 3টি মন্দির। এই যে দেখুন, এই দিকটায় রয়েছে আরও 3টি মন্দির। এইগুলি হচ্ছে স্মৃতি মন্দির। প্রথমেই দেখুন রয়েছে এই মন্দিরটি, শ্রী শ্রী 108 স্বামী রামদাসজি কাঠিয়া বাবা স্মৃতি মন্দির। এরপর রয়েছে দ্বিতীয় মন্দিরটি, শ্রী শ্রী 108 স্বামী সন্তদাসজি কাঠিয়া বাবা স্মৃতি মন্দির।
এরপর রয়েছে তৃতীয় মন্দিরটি, শ্রী শ্রী 108 স্বামী ধনঞ্জয় দাসজি কাঠিয়া বাবা স্মৃতি মন্দির। আশ্রমের সমস্ত মন্দির, আশ্রমের ভক্তনিবাস, সন্তনিবাস সমস্ত তো দর্শন করলাম। বন্ধুরা, এইবারে চলুন পুরো আশ্রমটা আমরা একটু ঘুরে দেখে নিই। আশ্রমটা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে অবস্থিত, আর প্রচুর গাছপালা রয়েছে, আমবাগান রয়েছে। দেখলেনই, সামনে দেখালাম যে আমবাগান রয়েছে। তো চলুন আমরা এই পুরো আশ্রমটা এবার একটু ঘুরে দেখি। আশ্রমের মূল মন্দির আর এই স্মৃতি মন্দিরগুলোর ঠিক সামনেই দেখুন রয়েছে এই আমবাগানটি। এখানে কিন্তু অনেকগুলো আম গাছ রয়েছে, আর এই আম বাগানটা কি ঠান্ডা! শুধু আম বাগানটা না, আশ্রমের পরিবেশটাই কিন্তু খুব ঠান্ডা আর শান্ত নিরিবিলি। কোনো কোলাহল নেই, না আছে গাড়ি ঘোড়ার আওয়াজ, না আছে মানুষের কোলাহল, আছে শুধু পাখিদের কলরব। এই আম বাগানের মধ্যে আম গাছের মাঝখানে মাঝখানে দেখুন অনেক হলুদ গাছ লাগানো হয়েছে। সারা আশ্রম জুড়ে ছোট বড় বিভিন্ন রকমের গাছ রয়েছে দেখুন। আর এই বাগানের মাঝখান দিয়ে রয়েছে এরকম ঢালাই রাস্তা সারা আশ্রম ঘুরে দেখার জন্য। আশ্রমের চারিদিকটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখুন সামনেই রয়েছে একটা বিশ্রামালয়। আশ্রম ঘুরতে ঘুরতে আপনারা যদি ক্লান্ত হয়ে পড়েন, তবে এইখানে বসে কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিতে পারবেন। আর এই দিকটা হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বারটি। যে প্রবেশদ্বারটি আমরা বাইরে থেকে দেখছিলাম বন্ধ রয়েছে, আশ্রমের এই প্রবেশদ্বারটি প্রতিদিন বিকেল 4টের সময় খোলা হয়, খোলা থাকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই প্রবেশদ্বারের পাশেই দেখুন এই চিকিৎসালয়টি রয়েছে, বাইরে থেকে তো আপনাদের একবার দেখালামই। আর এই চিকিৎসালয়ের পাশেই দেখুন এইখানে রয়েছে একটি শৌচালয়। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা 2টি শৌচালয় রয়েছে। চলুন এবারে ওই দিকটা একটু ঘুরে দেখে আসি। এইখানে দেখুন আরও একটা বিশ্রামালয় রয়েছে। এই যে সুন্দর বসার জায়গা রয়েছে। সামনেই এই যে ঘরটা দেখছেন, এইটি হচ্ছে একটা রান্নাঘর। এই রান্নাঘরটা বিশাল বড়। এই রান্নাঘরে এই আশ্রমে যখন কোনো অনুষ্ঠান হয়, সেই সময় এই রান্নাঘরেই রান্না করা হয়। সামনেই দেখুন 2টো চাপকল রয়েছে, আর এদিকেও একটা শৌচালয় রয়েছে। এখানে দেখুন একটা জলের ফোয়ারা রয়েছে, কি সুন্দর দেখতে আর বেশ বড়। আর এই সামনেই দেখুন এখানে আরও একটা বড় ঘর রয়েছে। এটা হচ্ছে একটা বড় হল ঘর। এইখানে যখন কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের সময় ভক্তদের বসিয়ে প্রসাদ বিতরণ করা হয়। সম্পূর্ণ আশ্রম ঘুরে চলে আসলাম আবার মূল মন্দিরের সামনে। বন্ধুরা, এই আশ্রমে আসলে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ এই আশ্রম ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে। আচ্ছা বন্ধুরা, আমরা এই আশ্রমে এসে আশ্রমের মহারাজকে পেয়ে গেছি। তো মহারাজের কাছ থেকে আমরা এই আশ্রম সম্পর্কে কিছু কথা জেনে নেব। নমস্কার, রাধে রাধে। আচ্ছা মহারাজ, আপনার নামটা একটু বলুন। অদ্বৈত দাসজি মহারাজ। আচ্ছা, এই যে আমরা আশ্রমে এসেছি, এই আশ্রম কতদিন হলো এখানে প্রতিষ্ঠা হয়েছে বা কে প্রতিষ্ঠা করলেন? এখানে আমাদের গুরুদেব রাসবিহারী দাস। হয়ে গেল তোমার বয়স 40 বছর হয়ে গেল আচ্ছা। এই মন্দির। তো এখন সব গ্রামের সব আছে গুরু ভাইরা, গুরুগুণরা, সাধু সম্প্রদায়রা সব পরিচালনা করে আর কি। আমাদের বাবাজি মহারাজ, আচ্ছা। উনি এখন আছেন, উনি এখন বৃন্দাবনে আছেন। তো আসে মাঝে মাঝে, সব অনুষ্ঠানই হয়। যেমন গুরু পূর্ণিমা হলো, আবার তোমার এই ঝুলন আছে, আবার জন্মাষ্টমী হবে। আচ্ছা। এসব অনুষ্ঠান, আবার প্রতিষ্ঠা দিবস হয় তোমার ওই হোলির 2-4 দিন আগে আচ্ছা। অনুষ্ঠানটা হয়। লোকজন হয় মোটামুটি ভালো, 1000-2000 লোক হয় আচ্ছা। মোটামুটি।
সেই সময় ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে তো? প্রসাদের ব্যবস্থা থাকে। আর সেই সময় কি প্রসাদ যে আসে সে হ্যাঁ হ্যাঁ, যে আসে সেই পায়। তখন কি মূল্য দিতে হয় নাকি বিনামূল্যে? না, বিনামূল্যে। তখন বিনামূল্যে। বিনামূল্যে পাওয়া যায়, যে খুশি। আচ্ছা। আর নিত্যদিন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে হ্যাঁ, তো? নিত্যদিন ভোগ প্রসাদ ব্যবস্থা হয়। আচ্ছা। তো মোটামুটি যে যা আছে, আমরা থাকে না তো কেউ, আমি একাই। হুম। আমার মতনই, ঠাকুরজির মতনই যা হয় আর কি। আচ্ছা, প্রসাদের মূল্যটা কত? নিত্যদিন এবারে সব দিন তো সমান পাই না, আমরা তো নিই 100 টাকা করে। আচ্ছা, 100 টাকা করে। হ্যাঁ। আচ্ছা। তো লোকজন আছে এখন খুব কম, তাহলে কেউ যদি যেটা পাই সেটা পাই আর কি। আচ্ছা, আগে থেকে বলতে হয়। কেউ যদি প্রসাদ নিতে চান প্রসাদ নিতে তাহলে আগে থেকে আপনাদের জানিয়ে দিতে হবে। হুম। আচ্ছা মহারাজ, আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? বিকেলে 4:30, সন্ধ্যে 7টা পর্যন্ত। আর সকালবেলা? সকালে খোলা থাকে না, আচ্ছা, সকালে খোলা থাকে। ওই মানে বিকেলে দর্শনের সময় হচ্ছে বিকেল 4:30 থেকে হ্যাঁ, 7:30 পর্যন্ত। 7:30 আচ্ছা। তখন মানে গান বাজনা হবে ততক্ষণ, তারপরে আবার বাকি সব গুরু বাইরে চলে গেলে আচ্ছা। আবার মন্দির বন্ধ করে দেওয়া হবে। আর সকালের দিকে যদি কেউ আসেন এরকম? সকালের দিকে ধরো 9টার সময় আসতে হবে। আচ্ছা 9টার আগে আসতে হবে আর কি, যারা পূজা দেবে আর কি, আচ্ছা তারা 9টার আগে। 8টা, 8:30 সময় এলেও মোটামুটি যারা পূজা ধরতে পারে, আচ্ছা আচ্ছা সে সময় যদি পূজা দিয়ে যাও তাহলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, মহারাজের কাছ থেকে শুনলেন যে এখানে কিন্তু প্রতিদিন প্রসাদের ব্যবস্থা থাকে, তবে সেই প্রসাদ পেতে গেলে আপনাদের আগের থেকে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে জানিয়ে দিতে হবে, তবেই আপনারা প্রসাদ পাবেন। আর এখানে ভক্ত নিবাসেরও ব্যবস্থা আছে, তবে সেই ভক্ত নিবাসে কিন্তু থাকতে গেলে আপনাদের আগের থেকে যোগাযোগ করতে হবে মহারাজের সঙ্গে। আর মহারাজ জানালেন এই আশ্রমে যেহেতু লোক সংখ্যা কম আছে, সেই কারণে আশ্রমে কিন্তু নিত্যদিন থাকার সেরকম খুব একটা ব্যবস্থা নেই। ভক্তনিবাস যেটা দেখালাম, ভক্তনিবাস আছে, তবে ভক্তনিবাসটা সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই। যদি আপনারা কেউ থাকতে চান আগের থেকে তাহলে ফোন করে যোগাযোগ করবেন যে আপনারা কজন থাকতে চান বা প্রসাদ পেতে চান, সেরকমভাবে তাহলে ওনারা ব্যবস্থা করে দেবেন। বন্ধুরা, আজ কিন্তু আমি এই আশ্রমে প্রসাদ পাবো। আমি আগের থেকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমি প্রসাদ নিতে চাই, তো ওনারা প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে। আর প্রসাদের মূল্য হচ্ছে 100 টাকা করে। তো প্রসাদ বিতরণের সময় হয়ে গেছে, চলুন এবারে প্রসাদে কি কি আছে আমরা দেখে নিই। আজকে প্রসাদ পাবো এই কলা পাতায়। কলা পাতায় খেতে কিন্তু আমার দারুণ লাগে। অনেক দিন পর এই আশ্রমে এসে কলা পাতায় খাওয়ার সুযোগ পেলাম। আজকের প্রসাদে রয়েছে প্রথমেই পুষ্পান্ন, এরপর রয়েছে মুগের ডাল, রয়েছে ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পটল আলু সয়াবিনের রসা। তো বন্ধুরা, অশোকনগর দৌলতপুরের এই কাঠিয়া বাবা আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।